নমস্কার বন্ধুরা, অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুশোভন। আজকের এপিসোডটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজ আমরা ইমোশন দিয়ে নয়, ডেটা এবং হার্ডকোর জিওপলিটিক্স দিয়ে কথা বলবো। আপনারা জানেন, অযোধ্যায় প্রভু শ্রী রামের মন্দিরে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্বজা বা পতাকা উত্তোলন করেছেন। আপাত দৃষ্টিতে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান মনে হতে পারে, কিন্তু এর পেছনের জিওপলিটিক্যাল এবং ইকোনমিক ভাইব্রেশনটা এতটাই শক্তিশালী যে তার কম্পন বর্ডারের ওই পারে ইসলামাবাদ পর্যন্ত পৌঁছে গেছে। আজকে আমরা সেই কান্না, সেই ভয় এবং ভারতের এক নতুন উত্থানের গল্প শুনব, যেখানে 18,000 কোটি ইকোনমি কথা বলছে। বন্ধুরা, একটা মন্দির কিভাবে একটা দেশের জিডিপি, একটা রাজ্যের অর্থনীতি এবং আন্তর্জাতিক কূটনীতি বা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির মোড় ঘুরিয়ে দিতে পারে, আজকের ভিডিওতে আমরা সেটাই ডিকোড করব। সোজাসুজি মেইন টপিকে আসা যাক। অযোধ্যা এখন আর শুধু একটা তীর্থক্ষেত্র নয়, এটা এখন ভারতের ইকোনমিক ইঞ্জিনের একটা নতুন পাওয়ার হাউস। আপনারা হয়তো শুনলে অবাক হবেন, কিন্তু ডেটা বলছে অযোধ্যার রাম মন্দির তৈরি হওয়ার পর এই পুরো ইকোসিস্টেম থেকে যে রেভিনিউ জেনারেট হতে চলেছে তার পরিমাণ প্রায় 18,000 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 18,000 কোটি ভারতীয় মুদ্রা। এটাকে যদি আপনি পাকিস্তানি মুদ্রায় কনভার্ট করেন তাহলে ক্যালকুলেটর খারাপ হয়ে যাবে, কিন্তু সংখ্যা শেষ হবে না। যেখানে আমাদের পড়শি দেশ মানে পাকিস্তান $1 বিলিয়ন জন্য IMF-এর দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে, সেখানে শুধুমাত্র ভারতের একটা শহর, একটা মন্দির কেন্দ্রিক ইকোনমি থেকে এর চেয়ে বহুগুণ বেশি ভ্যালু অ্যাডিশন করছে দেশের জিডিপিতে। উত্তরপ্রদেশ, যা একসময় ভারতের পিছিয়ে পড়া রাজ্যগুলোর তালিকায় থাকত, আজ তার ট্যুরিজম ইকোনমি রকেট গতিতে ছুটছে। রিপোর্ট বলছে 2028 সালের মধ্যে উত্তরপ্রদেশের মোট ট্যুরিজম রেভিনিউয়ের 1/4 বা 1/4 একা অযোধ্যা থেকেই আসবে। এটা কি শুধুই ভক্তি? না বন্ধুরা, এটা হলো স্মার্ট ইকোনমিক্স এবং কালচারাল রেনেসা বা সাংস্কৃতিক পুনর্জাগরণ। কিন্তু সমস্যাটা ঠিক এখানেই। যখনই ভারত নিজের পায়ে দাঁড়ায়, যখনই ভারত নিজের সংস্কৃতি বা কালচারকে গর্বের সাথে বিশ্বের সামনে তুলে ধরে, তখনই কিছু মানুষের পেটে ব্যথা শুরু হয়। আর এই ব্যথার চিৎকার সবচেয়ে বেশি শোনা যায় আমাদের পশ্চিমের বর্ডার থেকে। পাকিস্তান এবং তাদের বিদেশ মন্ত্রক বা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সম্প্রতি একটা লম্বা চওড়া বিবৃতি জারি করেছে। তাদের সমস্যা হলো, কেন প্রধানমন্ত্রী মোদী অযোধ্যায় গিয়ে ধ্বজা ওড়ালেন, কেন রাম মন্দির তৈরি হলো। তাদের ভাষায় এটা নাকি ইসলামোফোবিয়া এবং ভারতের মাইনরিটি বা সংখ্যালঘুদের ওপর অত্যাচার। চিন্তা করুন, যে দেশটা নিজের মাইনরিটিদের জন্য নরক, যেখানে হিন্দু, শিখ, খ্রিস্টান তো দূর, শিয়া এবং আহমদিয়া মুসলিমরাও সুরক্ষিত নয়, তারা আজ ভারতকে জ্ঞান দিচ্ছে সেকুলারিজম নিয়ে। পাকিস্তানের এই স্টেটমেন্টটা আসলে হাসির খোরাক ছাড়া আর কিছুই নয়। তারা বলছে ভারত নাকি মুসলিম কালচার হেরিটেজ ধ্বংস করছে, কিন্তু আসল সত্যটা হলো তারা ইতিহাসের একটা নির্দিষ্ট অংশ বা সিলেক্টিভ হিস্ট্রিকেই শুধু দেখতে পায়। আজ থেকে 400 বছর আগে বাবর যখন এই কাঠামো তৈরি করেছিল, তার আগে সেখানে কি ছিল? এই 1000 বছরের ইতিহাস তারা সুবিধা মতো ইগনোর করে যায়, কারণ তাদের ইতিহাস তো শুরুই হয় 1947 সালে। আর ভারতের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এক সনাতন সভ্যতার ইতিহাস। পাকিস্তান দাবি করেছে ভারত সরকার নাকি তাদের সংখ্যালঘুদের ধর্মীয় স্থানগুলো টার্গেট করছে, এবং মজার বিষয় হলো তারা ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রপুঞ্জের কাছে নালিশ ঠুকছে যে ওহে বিশ্ববাসী, তোমরা দেখো ভারত কি করছে। কিন্তু ভারত এবার আর সেই পুরনো ডিফেন্সিভ মোডে নেই। ভারত এবার ফ্রন্ট ফুটে খেলছে। আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল খুব স্পষ্ট ভাষায়, একেবারে ক্যাজুয়াল কিন্তু কড়া ভাষায় পাকিস্তানকে তাদের জায়গা দেখিয়ে দিয়েছে। তিনি সোজা বলেছেন, যাদের নিজেদের ঘর কাঁচের তৈরি, তাদের অন্যের ঘরে ঢিল মারা সাজে না। ভারত সরকার পরিষ্কার করে দিয়েছে যে পাকিস্তানের কোনো মোরাল রাইট বা নৈতিক অধিকার নেই ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার। তাদেরকে বলা হয়েছে, আগে নিজের দেশের মাইনরিটিদের দিকে তাকাও, নিজেরা আয়নায় মুখ দেখো, তারপর ভারতকে জ্ঞান দিতে এসো। আসলে পাকিস্তানের এই হাহাকারের আসল কারণটা ধর্ম নয়, আসল কারণ হলো অস্তিত্বের সংকট বা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। তারা দেখছে
ভারত আজ চাঁদে পৌঁছাচ্ছে, ভারতের জিডিপি 5 ট্রিলিয়নে যাওয়ার স্বপ্ন দেখছে, আর পাকিস্তান আটার লাইনে দাঁড়িয়ে মারামারি করছে। এই ফ্রাস্ট্রেশন থেকেই তাদের এই ধরনের প্রলাপ। বন্ধুরা, এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে যা আমাদের বোঝা দরকার। রাম মন্দির বা অযোধ্যা নিয়ে পাকিস্তানের বা তাদের পোষা সন্ত্রাসবাদীদের বা টেররিস্টদের এত মাথা ব্যথা কেন? মনে আছে দিল্লি রেড ফোর্ট বা লালকেল্লার ব্লাস্টের কথা? তদন্তে উঠে এসেছিল যে জঙ্গিদের হিটলিস্টে বা টার্গেটে শুধু দিল্লি ছিল না, তাদের টার্গেটে অযোধ্যার রাম মন্দিরও ছিল। কেন? কারণ সন্ত্রাসবাদীরা জানে ভারত যদি একবার নিজের কালচারাল আইডেন্টিটি বা সাংস্কৃতিক পরিচয় ফিরে পায়, যদি ভারতবাসী তাদের শেকড়ের সাথে জুড়ে যায়, তবে ভারতকে আর ভেঙে ফেলা সম্ভব নয়। রাম মন্দির সেই ঐক্যের প্রতীক। এটা শুধু ইট পাথরের মন্দির নয়, এটা ভারতের সিভিলাইজেশনাল স্টেট বা সভ্যতার রাষ্ট্র হয়ে ওঠার ঘোষণা। এতদিন ভারতকে শাসন করা হতো এমন এক মানসিকতা দিয়ে যা আমাদের নিজেদের সংস্কৃতিকে ছোট করে দেখাতো। কিন্তু আজ সময় বদলেছে। আজ ভারতবাসী গর্ব করে বলছে তারা কারা, আর এটাই জঙ্গিদের এবং তাদের রিটেলার অর্থাৎ পাকিস্তানের সবচেয়ে বড় ভয়ের কারণ। তারা চায় ভারত দুর্বল থাকুক, খণ্ডিত থাকুক, কিন্তু রাম মন্দির সেই অশুভ ইচ্ছার কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে। আসলে একটা দেশ বা নেশন টিকে থাকে তার সংস্কৃতির ওপর। ইসরায়েলের উদাহরণটা দেখুন। তাদের কাছে ছিল না দেশ, তাদের মাটি ছিল না, সেনাবাহিনী ছিল না, কিন্তু তাদের মনের মধ্যে তাদের কালচার, তাদের ধর্ম এবং তাদের সভ্যতার প্রতি ভালোবাসা ছিল। তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, রাশিয়া, পোল্যান্ড, জার্মানি বা আমেরিকা, তাদের হৃদয়ে সেই আগুনটা জ্বলছিল এবং সেই আগুনের জোরেই তারা 1000 বছর পর আবার এক হয়েছে এবং একটা শক্তিশালী রাষ্ট্র তৈরি করেছে। ভারতও আজ সেই পথেই হাঁটছে। রামরাজ্য বা রাম মন্দির সেই আস্থার কেন্দ্রবিন্দু। আর যখনই ধর্ম বা ন্যাচারাল জাস্টিস প্রতিষ্ঠিত হয়, তখন অধর্মীদের সমস্যা তো হবেই। তাই পাকিস্তানের সেই কান্না আসলে প্রমাণ করেছে যে ভারত সঠিক পথে এগোচ্ছে। পাকিস্তান বলছে ভারত নাকি ইসলামোফোবিক। মোদিজি ওখানে গিয়ে ফ্ল্যাগ হোস্ট করেছে, এটা তাদের গায়ে লাগছে। কিন্তু তারা এটা ভুলে যায় যে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে সম্পূর্ণ আইন মেনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রমাণের উপর ভিত্তি করে এই মন্দির তৈরি হয়েছে। এখানে গায়ের জোর খাটানো হয়নি, এখানে ন্যায় বিচার বা জাস্টিস হয়েছে। যেটাকে তারা হিস্টোরিক্যাল ইনজাস্টিস বলে চালাতে চায়, সেটা আসলে হিস্টোরিক্যাল কারেকশন। এবার একটু ইকোনমির গভীরে যাওয়া যাক। অযোধ্যা আগে কেমন ছিল? 2023 সাল পর্যন্ত যখন মন্দির পুরোপুরি তৈরিও হয়নি, রামলালা যখন টেন্টে ছিলেন, তখনও বছরের প্রায় 5.5 কোটি মানুষ সেখানে যেতেন। আর এখন মন্দির উদ্বোধনের পর 2024 সালে সেই সংখ্যা 16 কোটি ছাড়িয়ে গেছে। আর 2025 সালের প্রথম 6 মাসের ডেটা বলছে এখনই 23 কোটি মানুষ ভিজিট করে ফেলেছে। ধারণা করা হচ্ছে 2025 সাল শেষ হতে হতে এই সংখ্যাটা 50 কোটি ছাড়িয়ে যাবে। আপনারা কি কল্পনা করতে পারছেন? 50 কোটি ট্যুরিস্ট, এটা তাজমহল, বারাণসী বা মথুরার চেয়েও অনেক বেশি। ভাটিকান সিটি বা মক্কার সাথে তুলনা করলে দেখবেন সংখ্যার বিচারে অযোধ্যা এখন গ্লোবাল ম্যাপে ডোমিনেট করছে। এই যে কোটি কোটি মানুষ আসছেন, তারা তো শুধু আসছেন না, তারা খরচ করছেন। হোটেল ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, রিটেল, ছোট দোকানদার, লোকাল হ্যান্ডিক্যাপ্টস, সবার ইনকাম বাড়ছে। এটাকে ইকোনমিক্সের ভাষায় বলে মাল্টিপ্লায়ার এফেক্ট। একজন পর্যটক যখন আসেন, তখন তার খরচ করা টাকাটা পুরো ইকোনমিতে ছড়িয়ে পড়ে। পাকিস্তানের সমস্যাটা এখানেই। তারা দেখছে ভারতের একটা রাজ্যের, একটা শহরের ইকোনমি তাদের পুরো দেশের ইকোনমিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এটা তাদের কাছে একটা বড় চর বা স্ল্যাপের মতো। তাই তারা এখন মরিয়া হয়ে আন্তর্জাতিক মহলে কান্নাকাটি করছে। তারা বলছে ভারত সরকার সিলেক্টিভলি ইতিহাসকে ব্যবহার করছে। কিন্তু বন্ধুরা, আমরা যদি সত্যি বলি, পাকিস্তান নিজেই তো একটা কনফিউজড স্টেট। তাদের ক্যারিকুলামে, তাদের পাঠ্য বইয়ে ঘৃণা ছাড়া আর কিছু শেখানো হয় না। তারা তাদের বাচ্চাদের শেখায় যে ভারত তাদের শত্রু, হিন্দুরা তাদের শত্রু। কিন্তু ভারত কি করছে? ভারত তার নিজের হেরিটেজকে পুনরুদ্ধার করছে। এবং সবচেয়ে বড় কথা, পাকিস্তান ভারতকে মাইনরিটি প্রোটেকশন নিয়ে জ্ঞান দিচ্ছে। ভারত যদি আজ সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের মতো কোনো আইন আনে যা তাদের দেশের নির্যাতিত সংখ্যালঘুদের আশ্রয় দেবে, তখন আবার এরাই চেঁচামেচি শুরু করবে।
আমি তো বলি, পাকিস্তানের যদি সত্যিই মাইনরিটিদের নিয়ে এত চিন্তা থাকে, তাহলে তারা একটা আইন পাশ করুক না, বলুক না যে ভারতের, চীনের বা এশিয়ার যে কোনো জায়গায় মাইনরিটিরা পাকিস্তানে গিয়ে থাকতে পারে। তারা কি সেটা করবে? জীবনেও করবে না, কারণ তারা জানে কেউ পাকিস্তানে যেতে চায় না। এমনকি তাদের নিজেদের নাগরিকরাই সুযোগ পেলে দেশ ছেড়ে পালাচ্ছে। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে আমরা দেখেছি কিভাবে পাকিস্তানিরা পরিচয় গোপন করে লুকিয়ে আছে, কারণ তারা জানে ভারতে থাকলে জীবনটা অন্তত বাঁচবে, পেটে দুটো ভাত জুটবে। আজকের এই পুরো পরিস্থিতিটা যদি আমরা একটু ওপর থেকে দেখি, তাহলে বুঝব এটা আসলে একটা ন্যারেটিভ ওয়ার বা বয়ানের যুদ্ধ। পাকিস্তান এবং কিছু অ্যান্টি ইন্ডিয়া লবি চেষ্টা করছে ভারতকে বিশ্বের সামনে ইনটলারেন্ট বা অসহিষ্ণু প্রমাণ করার, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি বা বাস্তবতা সম্পূর্ণ উল্টো। অযোধ্যা প্রমাণ করেছে যে ভারত তার অতীতকে সম্মান জানিয়েই ভবিষ্যতে সুপার পাওয়ার হতে পারে। রাম মন্দির থেকে যে 18,000 কোটি রেভিনিউ আসবে, সেটা দিয়ে রাস্তা হবে, হাসপাতাল হবে, স্কুল হবে, উন্নয়ন হবে সবার, কোনো নির্দিষ্ট ধর্মের নয়। ট্যুরিজম যখন বাড়ে তখন ট্যাক্সিওয়ালা কি হিন্দু না মুসলিম সেটা কেউ দেখে না, হোটেল মালিকের ধর্মও কেউ জিজ্ঞাসা করে না, পকেটে টাকা সবার আসে। এটাই রামরাজ্যের আসল কনসেপ্ট, সবার উন্নয়ন, সবার কল্যাণ। কিন্তু যারা সন্ত্রাসের হোলসেল রিটেলার, যারা জঙ্গিদের পালে, তাদের তো আর উন্নয়নের ভাষা বোঝা সম্ভব নয়। তাদের কাছে উন্নয়ন মানেই ভয়ের কারণ। পরিশেষে একটা কথাই বলবো বন্ধুরা, ভারত আজ আর ডিফেন্সিভ নয়, ভারত এখন অ্যাপোলজেটিক নয়। আমরা আমাদের সংস্কৃতি, আমাদের গর্ব এবং আমাদের ইতিহাস নিয়ে লজ্জিত নয়, বরং গর্বিত। রণধীর জয়সওয়াল যখন পাকিস্তানকে আয়না দেখতে বলে, তখন তিনি একা বলেন না, 140 কোটি ভারতবাসীর হয়ে বলেন। অযোধ্যায় ওরা এই ধ্বজাটা শুধু একটা মন্দিরের পতাকা নয়, ওটা ভারতের আত্মবিশ্বাসের পতাকা। পাকিস্তান বা বিশ্বের যে কোনো শক্তি যতই চেষ্টা করুক, এই উত্থানকে আর আটকানো যাবে না। 2028 সালের মধ্যে অযোধ্যা যখন বিশ্বের অন্যতম বড় ট্যুরিজম ক্যাপিটাল হয়ে উঠবে, তখন এই সমালোচকরাই হয়তো লুকিয়ে লুকিয়ে টিকিট কেটে অযোধ্যা দেখতে আসবে। কি আশ্চর্য, তাই না? আর বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে 18,000 কোটির ইকোনমি, এই যে ভারতের কালচারাল কামব্যাক, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা কি শুধুই রাজনীতি নাকি ভারতের ঘুরে দাঁড়ানোর গল্প? কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতই আমাদের চ্যানেলের শক্তি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সত্যিটা সবার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।